নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। প্রথম থেকে বলছি নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সত্যজিৎ রায়ের বিখ্যাত হীরক রাজার দেশের অনুকরণে এখন হীরক রানীর দেশে। হীরক রানী বলতে বিরোধীরা কাকে বোঝায় সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। একটা স্লোগান বা একটা শব্দবন্ধ খুব পপুলার হয়েছিল, হীরক রানী বাই বাই। 1 জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গেল হীরক রানী বাই বাই। এবার নাকি হীরক রানীকে বাই বাই করার সময় এসে গিয়েছে এবং হীরক রানীকে সত্যিই নাকি বাই বাই করবেন পশ্চিমবঙ্গের মানুষ। একটা আশাবাদ শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। মানুষের আশায় বসতি, আশা করতে দোষ কি? কিন্তু বাস্তবটা কি? আমি একটা স্লোগান তুললাম হীরক রানী বাই বাই এবং তাতেই হীরক রানী মসনদ ছেড়ে চলে যাবেন? ব্যাপারটা এত সহজ নয়। আবার একই সঙ্গে যদি দেখেন ব্যাপারটা অসম্ভব নয়। কেন অসম্ভব নয় সেই কথাগুলোই বলবো আপনাকে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সভা করার 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর করলেন। বিজেপির 2 শীর্ষ নেতার 48 ঘন্টার ভিতর পশ্চিমবঙ্গ সফর এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ণ। তার ঐতিহাসিক কারণ হচ্ছে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এবং কর্মভূমি পশ্চিমবঙ্গ, এবং বিজেপি এবং সংঘ যেটা বলে যে হিন্দু বাঙালির জন্য যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সৃষ্টির অন্যতম কারিগর হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জন্য 20 জুন তারিখটাকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে। এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ 2 হেভিওয়েট নেতার বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন। দুজনের বক্তব্যের মধ্যে কতগুলো ফারাক আমার চোখে পড়েছে। এক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তৃণমূল সরকারকে নির্মম সরকার বলেছেন। একবারও দিদি বা মমতাদি এই শব্দবন্ধটা উচ্চারণ করেননি। কিন্তু অমিত শাহ বারবার দিদি মমতাদি এই শব্দটা উল্লেখ করেছেন। 2, প্রধানমন্ত্রী রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, অমিত শাহ সেই অভিযোগটাকে আরো পিন পয়েন্টেড করেছেন। বলেছেন যে 11 রকম দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এবং 8.5 লক্ষ কোটি টাকা বিগত 11 বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে। সেই টাকার অনেকটাই নাকি তৃণমূলের সিন্ডিকেট হজম করেছে। এই যে রাজ্য সরকার বলে না 1,75,000 কোটি টাকার পাওনা আছে কেন্দ্রীয় সরকারের থেকে, অমিত শাহ কিন্তু জবাবটা দিয়েছেন যে 11 বছর কেন্দ্রীয় সরকার 8.5 লক্ষ কোটি টাকার মতো রাজ্যের জন্য বরাদ্দ করেছে। অমিত শাহের অভিযোগ সেই টাকার সিংহভাগ তৃণমূল সিন্ডিকেটের মাধ্যমে লুট করেছে। 3, প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর এবং তার তাৎপর্য বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্তবর্তী আলিপুরদুয়ারে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর চলছে এবং চলবে, আপাতত স্থগিত আছে, এবং ভারতবর্ষের নীতি কি হবে সেটা বলেছেন যে ভারতে কোনো সন্ত্রাসী হামলা হলে সেই সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং যে দেশ থেকে হামলা হচ্ছে ভারত মনে করবে এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেছেন। কিন্তু অমিত শাহ অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রী যে রিয়াকশন করেছিলেন সেটা
ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছিলেন সেটা অবশ্যই শিষ্টাচার বিরোধী, এবং মুখ্যমন্ত্রী কুপিত হলে নর্তসত্ত্ব জ্ঞান থাকে না। অমিত শাহ কিন্তু সেই বিষয়টাকেও মাথায় রেখে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন তার থেকে প্রমাণিত হয় যে তিনি অপারেশন সিঁদুরে ভয় পাচ্ছেন। আর একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন অমিত শাহ, যেটা প্রধানমন্ত্রী বলেননি, যে ধরুন 2016 সাল থেকে 2024 এই 8-9 বছরে ভারতীয় জনতা পার্টির যে যাত্রা পশ্চিমবঙ্গে, এটা স্পেকটাকুলার, উল্কা সদৃশ্য উত্থান। বিজেপি এখন 39% ভোট পায়। 16 সালের বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল 16 থেকে 17% ভোট। সেই ভোট বেড়েছে 22-23%। বামেদের ভোট সিংহভাগ বিজেপির দিকে গেছে। হিন্দু ভোটের 56% বিজেপির পক্ষে কনসলিডেট হয়েছে। তাই অমিত শাহের দাবি পোস্ট অপারেশন সিন্দুর এবং একই সঙ্গে বাংলাদেশের ঘটনা, মুর্শিদাবাদ মালদার ঘটনা এবং তারপরে পেহেলগামে জঙ্গি হানা, তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুর, অমিত শাহের দাবি হিন্দু ভোট আরো কনসলিডেট করছে এবং তৃণমূল এবং বিজেপির ভোটের শতাংশের ফারাক এখন অনেকটাই কমে এসছে। আমার ধারণা, অনেক এক্সপার্টের সাথে কথা বলে আমার মনে হয়েছে কোনো সমীক্ষা হয়তো খুব শীঘ্রই প্রকাশ হবে। কিছুদিন আগে, মানে পেহেলগামের আগে, মালদা মুর্শিদাবাদের ওই ঘটনার আগে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন একটা সমীক্ষা করেছিল। তাতে দেখা গেছিল যে তৃণমূলে এই বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ 39% থেকে বেশি, লোকসভার থেকে বেশি। তৃণমূল দাঁড়িয়ে আছে ওই 46%। তারপরে মালদার ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে, পেহেলগামের ঘটনা ঘটেছে। অমিত শাহের দাবি তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের শতাংশের ফারাক অনেকটাই কমে এসছে এবং সেই ফারাক মেটানো কোনো অসম্ভব কাজ নয়। তার জন্য দরকার দিনরাত এক করে বিজেপি কর্মীদের পথে নামা এবং এখন থেকেই ইলেকশন মোডে চলে যাওয়া। অমিত শাহ বলে দিয়েছেন বিজেপির কর্মীদের, বিজেপির নেতাদের সিলেবাসে এখন শুধু ইলেকশন, আর কিছু নেই। এবং অমিত শাহ যে বারে বারে আসবেন, প্রধানমন্ত্রী যে বারে বারে আসবেন, ইঙ্গিত খুব স্পষ্ট। অর্থাৎ প্রচারের সুর প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছিলেন, অমিত শাহ সেটাকে আরো ফাইন টিউন করলেন। কি কি প্রচার করবে বিজেপি? কেন্দ্রীয় সরকারের বিবিধ প্রকল্প এবং সেই অনেকগুলো প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছে না তৃণমূল সরকারের আপত্তির জন্য। 2, র্যাম্প্যান্ট করাপশন ইন এভরি স্ফিয়ার। সর্বশেষ উদাহরণ হচ্ছে এসএসসির শিক্ষক অশিক্ষক নিয়োগের যে ঘটনা আপনারা জানেন। 3, হিন্দুরা কার্যত নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছে। 4, অনুপ্রবেশ রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলানো। 5, নির্বাচনের সন্ত্রাস। অমিত শাহ এটাই বলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে নির্বাচনে সন্ত্রাস না হলে মানুষ যদি ভোট তাদের দিতে পারে তাহলে নাকি মাননীয়ার জামানত জব্দ হয়ে যেতে পারে। সরাসরি চ্যালেঞ্জ। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, এবারের নির্বাচন সমস্ত নির্বাচনের থেকে আলাদা হবে। কোনো না কোনো ফর্মে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের জায়গায় যিনি স্থলাভিষিক্ত হন না কেন তার অবস্থান অত্যন্ত কঠোর হবে। দেখুন, কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ সেটা কেন্দ্রীয় সরকার করতে পারে। কি করবে সেটা তাদের আস্তিনে আছে। একবার কেন্দ্রীয় হস্তক্ষেপ হলো, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল, তাহলে কিন্তু আদালতের দ্বারস্থ হলেও আদালত কিন্তু কোনো রকম পদক্ষেপ করবে না। কারণ একবার কেন্দ্রীয় হস্তক্ষেপ হলো, পরের দিনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।
এই পরিস্থিতিতে আদালত কখনোই হস্তক্ষেপ করে না এবং নির্বাচনে এবার রাজ্যের প্রশাসন, সেটা পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ভূমিকা খুব কম করে দেওয়া হবে। প্রয়োজনে বাইরের রাজ্য থেকে আধিকারিকরা এখানে আসবেন, যাতে নির্বাচনে পশ্চিমবঙ্গের আধিকারিকদের ভূমিকা নিয়ে যে বারে বারে অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো এবার আর তোলা যাবে না বলেই মনে হচ্ছে। দেখুন, সেন্ট্রাল ফোর্স তো মোতায়েন হয়, এত কোম্পানি অত কোম্পানি, মানুষ আশ্বস্ত হয়, কিন্তু সেন্ট্রাল ফোর্সের কি প্রপার ডিপ্লয়মেন্ট হয়? সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট হাতে থাকে রাজ্য প্রশাসনে। অনেক ক্ষেত্রেই দেখা যায় স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হলো না, শান্ত নিরুপদ্রব অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি, কিন্তু যেগুলো স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, সেখানে অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় কেন্দ্রীয় বাহিনী কম থাকে এবং সেই কেন্দ্রীয় বাহিনীকে এনে বসিয়ে রাখা হয়, রুট মার্চ করা হয় না। এই বিষয়গুলো সম্ভবত এবার হবে না। নতুন বছরের শুরু থেকেই এই রাজ্য প্রশাসনের উপর পুরো মাত্রায় নিয়ন্ত্রণ জারি করবে নির্বাচন কমিশন এবং তার আগেই কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। কিভাবে হবে, ঠিক কখন হবে, কতটা হবে, সেই বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার তাদের সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকেও পদক্ষেপ করবে এবং সেই পদক্ষেপটা এমনভাবে করা হবে যাতে মানুষের মনে আস্থার ভাব ফিরে আসে এবং নির্বাচনে মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। বিজেপি নেতৃত্ব জানে সাংগঠনিক শক্তির বিচারে তারা তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে আছে, আবার অনেকগুলো জায়গায় বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত, কিন্তু সাংগঠনিক দুর্বলতা থাকলেও মানুষ যদি ভোটটা দিতে পারে তাহলে কিন্তু আকর্ষণীয় লড়াই হবে, এটা হচ্ছে বাস্তব। তাই মানুষের ভোটটা নিশ্চিত করার জন্য, মানে বুথমুখী করার জন্য, তারা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবার যা করার তাই করবে। সব থেকে গুরুত্বপূর্ণ, অনেক দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে, ডাকাডাকি করে তারপরে আর ডাকে না, মানুষের মনে সেটিং 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 এই প্রশ্নটা ওঠে। দেখুন, কেন্দ্রীয় এজেন্সি স্বায়ত্তশাসিত এইসব কথার কোনো মানে নেই। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি সবই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে এবং আমার মনে হয় পুজোর আগে থেকে কেন্দ্রীয় এজেন্সি এবার মরণ কামড় দেবে। মরণ কামড় বলতে যে তদন্ত তারা চালাচ্ছে সেই তদন্তের গতি প্রাপ্ত হবে, বহু রথী মহরথীকে তলব করবে, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী গ্রেপ্তারও হতে পারে। এমন সময় এই পদক্ষেপগুলো নেওয়া হবে। এর মধ্যে রাজনৈতিক অঙ্কটা আছে যে তৃণমূলের প্রথম সারির নেতাদের দুর্নীতির অভিযোগে বারবার করে ইডি তলব করলে, কাউকে কাউকে গ্রেপ্তার করলে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা কি বলবো আর কি, এটা আতঙ্ক তৈরি হবে এবং তারা ভোটের ময়দানে সেভাবে নামার আগে দুবার ভাববে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ঠিক দেখবেন এই জুলাই অগাস্ট থেকে এটা শুরু হবে, পুজোর সময় একটু কম হবে, আবার শুরু হবে এবং সমস্ত এনআইএ বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, সব প্রাথমিকে বলুন, কাকুর কণ্ঠস্বর বলুন, প্রভাবশালী বলুন, সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গে সম্পর্কযুক্ত বলুন, সবাইকে এবার তলব শুরু হবে। কারণ অনেকের কাছে এটা স্পষ্ট, মানুষের কাছে, যে পর্যাপ্ত প্রমাণ নথি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সি প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তার থেকে এই সেটিং তত্ত্বটা এসেছে। বাম কংগ্রেস লাগাতার এই সেটিং করছে, যে দিদিভাই মোদিভাইয়ের সেটিং। এই
তত্ত্বটাকে ভেঙে দেওয়ার জন্য এবং মানুষের মনে আস্থা বেরানোর জন্য নির্বাচনের 7 থেকে 8 মাস আগেই এজেন্সির তৎপরতা বাড়বে। অনেককে বলতেই পারেন যে একদম নির্বাচনকে মাথায় রেখে এই তৎপরতা 100%, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি নামেই স্বায়ত্তশাসিত সংস্থা বলুন না কেন, এই সব সংস্থাই কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পদক্ষেপ নেয়। ঠিক যেমন রাজ্যের সিআইডি, ঠিক একই রকম সিবিআই, ঠিক একই রকম ইডি, ঠিক একই রকম এনআইএ। তৃণমূলের যে ক্যাডার বাহিনী যারা ভোটের দিন খুব অ্যাক্টিভ থাকে, তাদের মনোবলটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে হয়? এক এজেন্সির তৎপরতা, ডাকাডাকি, গ্রেপ্তারি, এইগুলো। এবং সেটাকে আমার মনে হয় এই তৎপরতা বাড়বে। আগামী কয়েক মাসের মধ্যেই এই তৎপরতা শুরু হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তুঙ্গে উঠবে এই তৎপরতা, এবং তার মধ্যেই কোনো না কোনো ভাবে একটা কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে, কোনো না কোনো ভাবে। আমি কিন্তু স্পেসিফিক কিছু বলছি না, কেন্দ্রীয় সরকারের হাতে অনেক রকম পন্থা আছে। আমরা যে ভাবি না 356, তাছাড়াও অনেক পন্থা আছে সংবিধানের আওতার মধ্যে থেকে, এবং তার কোনো না কোনো একটা কেন্দ্রীয় সরকার এখানে লাগু করবে। দেখুন, বাংলার পরিস্থিতি তো ভালো না। সীমান্ত, অনুপ্রবেশ, রোহিঙ্গা, জঙ্গি জিহাদিরা স্লিপার সেল করছে, বাংলাদেশ থেকে জঙ্গিরা লাগাতার হুমকি দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এটা তো দেশের নিরাপত্তার পক্ষে একটা গুরুত্বপূর্ণ অংশ না এই রাজ্য। 2000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, সেই সীমান্ত অনেকটাই অসুরক্ষিত, জমি জটে আটকে আছে বিএসএফ এর ক্যাম্প, এবং বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাবে তত অগ্নিগর্ভ হবে। এই যে বেআইনি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করানোর চেষ্টা হচ্ছে, এখন অব্দি 1000 জনকে পুশব্যাক করা হয়েছে, কিন্তু বিজিবি সীমান্তে বাধা দিচ্ছে, মসজিদ থেকে প্রচার করা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ সীমান্তে মানব প্রাচীর গড়ে তুলছে যাতে বিএসএফ পুশব্যাক করতে না পারে। তাহলে সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর। কেন্দ্রীয় হস্তক্ষেপের জায়গা আছে, কিভাবে সেটা হবে সেটা ঠিক করবে দেশের সর্বোচ্চ নেতৃত্ব। এই বিষয়গুলো যদি ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হয়, এবং বিজেপি যেটা পরিষ্কার বলছে যে হিন্দু কনসলিডেশন, যেটা এখন হয়তো 58-59%, সেটাকে আরো 3-4% বাড়াতে হবে। সেই জন্য অমিত শাহ বলেছেন না, ফারাকটা কমে আসছে। এই অঙ্কেই কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি নিশ্চিত এবার হীরক রানী বাই বাই করা সম্ভব হবে। অনেকে বলতে পারেন 2021-এও বিজেপি বলেছিল সোনার বাংলা করব, 200টা আসন পাবো, থেমে গেছিল 77-এ, 38% ভোট পেয়েছিল। 2021-এর বিজেপি 2024-এর বিজেপি পার্থক্য আছে। 2024-এ তারা ভোট শতাংশ বাড়িয়েছিল 21-এর তুলনায়, কিন্তু আসন কমে গেছিল 6টা। অমিত শাহ 30টা টার্গেট দিয়েছিলেন, দাঁড়িয়েছিল 12টা। সব মানলাম, কিন্তু বিজেপির পক্ষে একেবারে সলিড 39% ভোট আছে, এবং 140টা আসনে বিজেপি লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে 40%-এর বেশি ভোট পেয়েছে, এবং 97টা আসনে তারা এগিয়ে আছে। লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে তার রেসপেক্টে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলকে দেখলে 97টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে, আর 140টারও বেশি বিধানসভা কেন্দ্রে বিজেপি 40%-এর বেশি ভোট পেয়েছে। এই সমস্ত ফ্যাক্টরকে একজোট করে, এবং তৃণমূলের আইপ্যাক আছে, বিজেপির অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস আছে, আরো 2-3টে সংগঠন কাজ করে, প্রফেশনাল সংগঠন, তারা প্রতিনিয়ত ফিডব্যাক দেয়। গ্যাপটা ন্যারো হয়েছে, পার্সেন্টেজ অফ ভোটের গ্যাপটা, এবং বিজেপি আশাবাদী বাম কংগ্রেসের হিন্দু ভোট যতটুকু আছে তার একটা বড় অংশ তারা পাবে, এবং তৃণমূলেরও হিন্দু ভোট একটা অংশ বিজেপিতে যাবে, এবং মাতৃশক্তি যারা লক্ষ্মীর ভান্ডারকে পুঁজি করে তৃণমূল মনে করে যে মাতৃশক্তির সমর্থন তারা অনেক বেশি পাবে, নিশ্চিত করবে। আমি আবার বলছি, লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের আমি বিরোধী নই,
কিন্তু লক্ষ্মীর ভান্ডার সুফল বারবার তো পাওয়া যায় না, পেয়েছে তো তৃণমূল 2-3টে নির্বাচনে, বিজেপি তো অন্নপূর্ণা ভান্ডার আনবে। সুতরাং লক্ষ্মীর ভান্ডারের অ্যাডভান্টেজ নতুন করে শাসক দলের পাওয়ার সম্ভাবনা কম। এই সমস্ত আসপেক্টকে যদি আপনি মাথায় রাখেন, অমিত শাহের বক্তব্য অনেক পিন পয়েন্টে, প্রধানমন্ত্রী কারোর নাম করেননি, নির্মম সরকার বলেছে। অমিত শাহ কিন্তু মুখ্যমন্ত্রীকে দিদি সম্বোধন করে তাকে আক্রমণ করেছে। তাহলে বিজেপির শীর্ষ দুই নেতার 48 ঘন্টার ব্যবধানে বাংলা সফর এটাই প্রমাণ করে যে বিজেপি হাল ছাড়তে রাজি নয়। কি ছিল বিজেপি? আমরা যারা সাংবাদিকতা করেছি 90 দশকের শেষের দিকে, মাঝের দিক থেকে শুরু করে বিজেপি অফিসে মাঝে মধ্যে সাংবাদিক বৈঠক হতো, আমরা যেতাম, আমরা বড়বাজারের পার্টি বলতাম। সেই বিজেপি এখন প্রধান বিরোধী শক্তি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। বাস্তবিক আপনি দেখেন তৃণমূল বিজেপির শতাংশের বিচারে ভোট খুব একটা আহামরি পার্থক্য নয়, হ্যাঁ 4-5% পার্থক্য অনেক, কিন্তু সেই পার্থক্য মেটানো অসম্ভব কিছু নয় বর্তমান পরিস্থিতিতে। এটাই কিন্তু অমিত শাহ বলেছেন, তার প্রেক্ষিতেই শুভেন্দু বলেছেন যে এবার হীরক রানী বাই বাই হবে। কঠিন পরীক্ষা কিন্তু অসম্ভব।